মানুষ সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী। জীবনে টাকা পয়সা দিয়ে সব কিছু হয়, শুধু ভালোবাসা হয় না। ভালোবাসা টাকা পয়সায় থাকে না, ভালোবাসা থাকে হৃদয়ে। দায়িত্বশীলতা, বিশ্বস্ততা, যত্নশীলতা আর মায়াবী চাহনিতে। একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতন পাশে দাঁড়ায়, তার ভিতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে, মন খুশিতে নাচতে থাকে, তার সব কিছু ভালো হতে থাকে। একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে তার ভরণ পোষণের খরচ যোগায়, দায়িত্ব নিয়ে আগলে রাখে, তার ভালো মন্দ সব কিছু নিজের করে নেয়, তখন তার মনেও সুখ সুখ ভাব হয়। ভোগ বিলাসিতাকে সুখ বলে না। সুখ হলো সেটা যেটা হৃদয়ে প্রশান্তি দেয়, হৃদয়কে সতেজ রাখে, মনকে বসন্তের কোকিলের মতন উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে, যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীতের সময় খুব সকালে ঘুম থেকে ওঠা মানে নিজের সঙ্গে নিজেই যেন যুদ্ধ করছি। এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। ভেবেছিলাম যে শুক্রবারে একটু দেরি করেই ঘুম থেকে উঠবো, যেহেতু আব্বাজানের পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা আর হলো না। আজকে তো আমার আব্বাজানের গণিত প্রতিযোগিতা রয়েছে, 9:30টার ভিতরেই আমাদেরকে স্কুলে যেতে হবে। তবে আমি যাইনি, আপনাদের ভাইয়া আর আমার আব্বাজান দুজনে কিন্তু চলে গেছে। তো তাদেরকে বিদায় দিয়ে তারপরেই আমি সংসারের কাজগুলো শুরু করেছি। আপনাদের ভাইয়াকে বললাম, যেহেতু তোমার দোকান আজকে বন্ধ, তুমি বাড়িতে রয়েছো, তাহলে তুমি আব্বাজানকে নিয়ে যাও। আর শুক্রবারের দিন তো আমার সংসারে টুকিটাকি কিছু কাজ থাকে, মানে সাপ্তাহিক কিছু কাজ থাকে, মানে প্রতি সপ্তাহে একবার আমি যে কাজগুলো করে থাকি। তো ভাবলাম সেই কাজগুলো করব। আর আজকে যেহেতু আমার বাজারের কোনো ঝামেলা নেই, তো একটু রিল্যাক্সে আমি কাজগুলো করতে পারবো। তো এই যে আমি কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি, আর ক্যামেরাটাও কিন্তু অন করেছি। তবে গতকালকে রাতে, মানে বৃহস্পতিবার দিন রাতে, আপনাদের ভাই একটু বায়না করলো যে শুক্রবারের দিন সকালের নাস্তায় তাকে চালের আটা রুটি আর গরুর গোস্ত দিতে হবে। যাই হোক, সে কিন্তু খাবার নিয়ে বেশি একটা বায়না করে না, যখন মুখ ফুটে বলেছে আর আমি না তৈরি করে কি করে থাকি বলুন তো। তো গতকালকে রাতে আমি ডিপ ফ্রিজ থেকে গরুর গোস্ত বের করে এমনি বাইরে রেখে দিয়েছিলাম। এখন তো শীতের সময় নষ্ট হবে না, আর মশলাগুলো বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল কিন্তু আমি গরুর গোস্ত রান্না করে নিয়েছি, তারপরে চালের আটা রুটিও তৈরি করে নিয়েছি। তো সকালে নাস্তা তৈরি করা এবং নাস্তা খাওয়া সব কিছুই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। যাই হোক, শীতে না এত সকালে ক্যামেরাটা অন করতে ইচ্ছা করছিল না। তো সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে, মানে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে এসেছিলাম আমি এই যে রুমগুলো গুছিয়ে নিতে। তো আমার রুমটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, তারপরে আব্বাজানের রুমটাও গুছিয়ে নিলাম। আর এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা রুমই গুছিয়ে নিচ্ছি। আর প্রতি শুক্রবারে না আমি যে ফার্নিচারের উপরের অংশগুলো আছে না, ওইগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি। তো আমার রুমের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে তো আমার আব্বাজানের টুকিটাকি, মানে আব্বাজানের রুমের টুকিটাকি কিছু পরিষ্কার করলাম। আর এখন এই যে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তবে ড্রয়িং রুমটা তো প্রতিদিনই পরিষ্কার করি। তো আমার রুমের যে আলমারি এবং ওয়াল শোকেস রয়েছে, ওই দুইটা ফার্নিচারের উপরে না আমি পরিষ্কার করতে পারি না। পারি না বললে ভুল হবে, পারি, কিন্তু আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। এই চেয়ারের উপরে একটা টুল দিয়ে তারপরে আমাকে পরিষ্কার করতে হয়। তারপরে আমার কাছে তো মনে হয় যে একটু রিস্ক হয়ে যায় যদি আমি পড়ে যাই। তো যাই হোক, ওই দুইটা ফার্নিচারের উপরে কিন্তু সবসময় আপনাদের ভাইয়াই পরিষ্কার করে দেয়। সকালে বাড়ি থেকে যাওয়ার সময় বলল যে তুমি সব কিছু পরিষ্কার করো, আমি এসে ওই ফার্নিচার দুইটার উপরে পরিষ্কার করে দিব। তো এই যে আমি কিন্তু শীতের সকালে একা হাতে 1 ঘন্টা টাইম নিয়ে কিন্তু সংসারের এই কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু মূলত 1 ঘন্টার ভিতরে সব কাজ গোছানো হয়ে গিয়েছিল। আমি সবসময় একটু টাইম নিয়ে কাজ করতে পছন্দ করি, আর টাইম নিয়ে কাজ করলে দেখেছি কাজগুলো না খুব দ্রুত হয়ে যায়। তো কাজের আপাকে দিয়ে না সব কাজ করানোটাও আমি পছন্দ করি না, কারণ আমার সংসারের জিনিস আমি যতটা যত্ন করে গুছিয়ে করব, কাজের আপা কিন্তু অতটা সুন্দর করে গুছিয়ে করবে না। তো যে কাজগুলো আছে আমি যতদূর পারি নিজেই করার চেষ্টা করি। তো সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমার রুমের যে গাছগুলো রেখে দিই, সেই গাছগুলোকে এই যে বেলকনিতে এনেছি, এনে তাদেরকে একটু গোসল করিয়ে দিলাম। গাছের উপরেও যে কী পরিমাণে ধুলা পড়ছে আর কি বলবো ধুলার কথা।
তো যাই হোক, সব কাজ কিন্তু মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এখন এই যে আমি রান্নাটা শুরু করেছি। তো আজকে দুপুরে আর বেশি কিছু রান্না করছি না, শুধু এই চিংড়ি মাছ ভুনা করব। যেহেতু আমি সকালে গরুর গোশত রান্না করেছি, তাই ভাবলাম যে শুধু চিংড়ি মাছ ভুনা করলেই আমাদের হয়ে যাবে। ৩ জন মানুষ, বেশি খাবারের তো আর প্রয়োজন নেই। তো চিংড়ি মাছগুলোতে আমি হলুদ আর লবণ মিশিয়ে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর আমার কাছে চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে রান্না করলেই ভালো লাগে খেতে। আমরা গৃহিণীরা যেভাবে রান্না করি, মূলত পরিবারে যে কয়েকজন থাকে সবার পছন্দ মাথায় রেখেই কিন্তু রান্নাগুলো করে থাকি। তো সবার রান্না কিন্তু সবসময় একরকম হয় না। তো আমি যেভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে থাকি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার আব্বাজান এইভাবে রান্না করলে ভীষণ পছন্দ করে খেতে। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে এখানে এখন আমি এই যে একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতন সব মশলা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরা, ধনিয়া, শুকনা মরিচ, হলুদ, লবণ, গরম মশলা। মূলত রান্না করতে যে যে মশলাগুলো লাগে তো সব মশলা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর মশলাটা কষানোর উপরে কিন্তু আমার কাছে মনে হয় যে রান্নাটার স্বাদ বেড়ে যায়। মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে না রান্নাটা খাবারটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি একটু মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিই। আর এই সাথে একটা আপুরও কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি। বাকির সংসার আইডি থেকে আপুর কথা কি বলবো, আপু প্রচণ্ড পরিমাণে একজন সাপোর্টিভ মানুষ। আপু কিন্তু সবাইকে একদম ফুল সাপোর্ট করে থাকে। তো আপু আমাকে অনেক সুন্দর করে একটা কমেন্টস করেছে, আপু তোমার কথা কাজকর্ম সবই আমার কাছে খুবই ভালো লাগে, তাই প্রতিদিন তোমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখি, দেখতে দেখতে কখন যে শেষ হয়ে যায় নিজেও বলতে পারি না। আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমার ভিডিও দেখতে দেখতে যে কখন শেষ হয়ে যায় তুমি নিজেও বলতে পারো না। তুমি জানো না, আমি যখন তোমার এই কমেন্টসটা পেয়েছিলাম আমার যে কি পরিমাণে ভালো লাগা কাজ করেছিল, যে আমার ভিডিও দেখতে দেখতে তুমি কখন শেষ করছো তুমি নিজেও জানতে পারছো না। যাই হোক আপু, কি বলবো, সবসময় এভাবেই আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। আর এছাড়া তো আমি আর কি বলবো, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা প্রায় রান্না হয়ে গেছে। এই যে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো রান্না কমপ্লিট করার পরে অফ ক্যামেরায় পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো রান্না কমপ্লিট করার পরে অফ ক্যামেরায় আমি আরও অনেক কাজ করেছি, সেগুলোর কোনো কিছু ক্যাপচার করিনি। আপনাদের ভাইয়া জুম্মার নামাজ আদায় করে বাড়িতে এসে বলছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে, দ্রুত টেবিলে খাবার গুছিয়ে নাও। আমিও ঝটপট টেবিলে খাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সেও কিন্তু আমাকে একটু সাহায্য করছিল, এই যে প্লেটে সবার ভাত উঠিয়ে দিচ্ছিল। আর বলল আজকে বিকালে নাকি আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। শুনে তো আমি আর আমার আব্বাজান বেজায় খুশি। আমাদের তো তার সঙ্গে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। তো এই যে গরুর গোশত সকালে আমি যেটা রান্না করেছিলাম চালের আটা রুটি দিয়ে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের আয়োজন। দুপুর না, শুধু রাতেও হয়ে গিয়েছিল। তো খাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিইনি, সঙ্গে সঙ্গে কিন্তু ছাদে এসেছি, কারণ যেহেতু বাইরে যাব তো ছাদেও আমাদের কিছু কাজ আছে। যেহেতু আপনাদের ভাই আজকে সকালে আব্বাজানকে নিয়ে স্কুলে গিয়েছিল, ওখানে কিছুটা সময় কাটিয়েছে। তো গাছের যত্ন তো ওইভাবে সকালে সে নিতে পারেনি, প্রতি শুক্রবারেই কিন্তু সে গাছের যত্নগুলো করে থাকে। তো এখন একটু ঝটপট গাছের যত্ন নিয়ে নিলাম দুজনে মিলে। আর ছাদ থেকে এক লাফ দিয়ে আমরা বাইরে চলে এসেছি ঘুরতে। এমন হলে কতই মজা হতো, তাই না বলুন তো? তো আমরা একটু গ্রামের দিকে এসেছি, এখানে ছোটোখাটো একটা পার্ক করেছে। পার্কটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তারপরেও এসেছি, একটা কারণ আছে, সেই কারণটাও আপনাদেরকে বলবো। তো ঢোকার সময় দেখলাম এখানে 3 জন বিশিষ্ট ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তারা যে কত নিয়ম কারণ আমাদেরকে বলছিল, তো আমি বললাম তোমরা একটু সোজা হয়ে দাঁড়াও, তোমাদেরকে আমি ক্যাপচার করব। যাই হোক, ওদের সঙ্গে একটু মজা করলাম। আমি তো এদের সঙ্গে মজা করছিলাম, আপনাদের ভাইয়া আমাকে রেখে কিন্তু ভিতরে চলে গেছে, বলছে তুমি যা পারো তাই করো। আমরা চলে গেলাম ভিতরের দিকে। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম আচ্ছা তোমরা দুজনে যাও, আমি কিন্তু হারাবো না, আর আমি যদি হারিয়ে যাই আমি সঙ্গে করে তোমাকে নিয়ে যাব, তোমাকে ছাড়া আমি কোথাও হারাবো না। যাই হোক, একটু মজা করছিলাম। আর এই যে আমি একটু চারিপাশটা ক্যাপচার করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এই সঙ্গে আমি আরও একটা ভালোবাসার আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করি। আইভিস সিম্পল কুকিং আইডি থেকে আপু অনেক সুন্দর করে আমাকে কমেন্টস করেছে, মাশাল্লাহ দেশীয় মাছগুলো অনেক সতেজ এবং দামে সস্তায় পেয়েছো। আলহামদুলিল্লাহ দুপুরে রান্না অসাধারণ হয়েছে,
খাঁটি বাঙালিয়ানা সাধারণ জীবনযাপন আমি খুব পছন্দ করি। ঠকা যে তা জানি না, দাম দিয়েও বিচার করতে চাই না। এক কথায় সিমেন্টের চুলাটা অসাধারণ হয়েছে আপু। তবে মাটির চুলা আমার অনেক বেশি ভালো লাগে। চুলাতে কবে রান্না করবে সেই অপেক্ষায় আছি। অনেক দোয়া ভালোবাসা রইল আপু সোনা। আপু সোনা, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবেই সবসময় আমাকে ভালোবেসে যাবে। তো আপুর কমেন্ট শেয়ার করতে করতে আমি কিন্তু একটু চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আসার মূলত এটাই ছিল আমার সবচেয়ে বড় কারণ, যেটা এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এখানে ফুচকার একটা অফার চলছে। 100 টাকায় আনলিমিটেড ফুচকা। 10 মিনিটে আপনি যত ফুচকা পারেন খেতে পারবেন। যাই হোক, যেহেতু আমি ফুচকাটা অনেক পছন্দ করি, শুধু আমি না, আমার আব্বাজানও পছন্দ করে। তো এখানে আমি আর আমার আব্বাজান দুজনেই কিন্তু অফারটা নিয়েছিলাম। আমার আব্বাজান কিন্তু পারেনি, সে মাত্র 15 পিস ফুচকা খেয়েছিল। যেহেতু আমরা দুপুরের খাবার খেয়েই বের হয়েছিলাম, এজন্য কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল। আমি মোটামুটি 40 পিসের মতন ফুচকা খেয়েছিলাম। তবে আমার হাতে অনেক সময় ছিল, মানে 6 মিনিটে আমি 40 পিস ফুচকা খেয়েছিলাম। 4 মিনিট বাকি ছিল। আপনাদের ভাইয়া বলছিল এখনও তো 4 মিনিট বাকি রয়েছে, তুমি আরও ফুচকা খাও। তো আমি বললাম অলরেডি আমার পেটটা এখন ফেটে যাবে, আমার দ্বারা আর সম্ভব না। তবে এদের ফুচকার টেস্টটা ছিল কিন্তু অসাধারণ। তো ফুচকার অফারে আমার আব্বাজান হেরে গেলে আমি কিন্তু জিতেছি, কারণ এদের এখানে 10 পিস ফুচকা 50 টাকা, সেখানে আমি 40 পিস ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে তারপর এই যে আপনাদের ভাইয়ার সঙ্গে গ্রামের রাস্তা দিয়ে ঢং করে বেড়াচ্ছি, আর আমার আব্বাজান একটু ক্যাপচার করছে। আপনাদের ভাইয়ার হাত ধরে আমি একটু ঢং করে হেঁটে বেড়াচ্ছিলাম। আর এটা আমার চ্যানেলে আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। বুড়ো বয়সে আমার নাতি নাতনি পোতাপুতনিকে দেখাবো যে দেখো তোমার দাদি ইয়ংকালে কত ঢঙ্গি ছিল, তোমার দাদার সঙ্গে কত ঢং করে বেরিয়েছে। আর সেখান থেকে তো আমরা এখন এসেছি একটা শপিং মলে। আমার আব্বাজানের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে। তো আব্বাজান এই যে জুতা পছন্দ করছে, মূলত আমি কিন্তু জুতা পছন্দ করে দিয়েছি। আমার আব্বাজান কখনো কোনো জিনিস নিজের পছন্দ মতো নিতে চায় না, বলে আম্মু তুমি যেটা নিয়ে দিবে আমি ওটাতেই খুশি। আমার আব্বাজান কিন্তু এদিক থেকে অনেক ভালো। জানি না বড় হয়ে কি করবে, এখনো পর্যন্ত তো আমার কথা মতোই চলে। যাই হোক, আমরা টুকিটাকি কেনাকাটা করে এই মার্কেটের সামনে আর একটা ছোট পার্ক ছিল, সেখানে একটু গিয়েছিলাম। মূলত আমার আব্বাজান বলল একটু দোল খাবে, এই জন্য। তো মা ছেলে এখন দোলনাতে বসে দোল খাচ্ছি। আর আমাদের সামনে একজন মুরব্বী চাচা চাচি, কি পরিমাণে রোমান্টিক আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চাচা ফোনে গান চালিয়ে দিয়ে চাচিকে নিয়ে যে কি গল্প করছিল, আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে সে তো দাঁড়িয়ে রয়েছে ওই যে আমাদের সামনে, যে দেখো চাচার কাছ থেকে রোমান্টিকতা কাকে বলে একটু শিখে নাও। তারপরে সে এসেছে আমার সঙ্গে দোলনায় বসে একটু দোল খেতে, এসে নাকি বলছে তার নাকি দোল খেতে খেতে ঘুম পাচ্ছে। ওই যে সে ঘুমিয়ে যাচ্ছে, আমি আবার তাকে একটু ডেকে তুলছি যে এভাবে ঘুমিও না, আমরা বাড়িতে যেয়ে নিই তারপরে তুমি ঘুমিও। যাই হোক, অনেক কথা বলেছি আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করেছি। যদি কোনো কিছু ভুল দেখিয়ে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।